ব্যবসায়ীদের ভিতরে দুই ভাগ নাই। আচ্ছা। ব্যবসায়ীরা যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু ঠিকই ব্যবসা করতেছে। এখন দুঃখের বিষয় হচ্ছিল বাংলাদেশে রাজনীতির কারণে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ এবং রাজনীতি করার কারণে এবং দেশে যারা রাজনীতিবিদ মানে স্পেশালি শাসক দল জি। যারা শাসন করে তারা তাদের মিত্র এবং তারা একত্রে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী সৃষ্টি করছে, যার ফলে দেশে যেটা হচ্ছে গত 12 বছর সেটা হলো যে একটা গ্রুপ ছিল যারা দেশের জন্য সম্পদ সৃষ্টি করে, জি। সম্পদ সৃষ্টি করে সে সৃষ্ট সম্পদ থেকে কিছু অর্জন করে। অর্থাৎ ধরেন আপনি এখন গার্মেন্ট একটা এক্সপোর্টারে ধরেন, সে যদি 100 টাকা বিনিয়োগ করে বছরে হয়তো 50 টাকা সে রপ্তানি করলো, সেই রপ্তানি থেকে প্রথমে ধরেন সব কাঁচামালের খরচ দিল, লেবার খরচ দিল, ঘরে র্যান্ট খরচ দিল, সব দেওয়ার পরে হয়তো 50 টাকার ভিতরে 10 টাকা তার লাভ হইল। তার থেকে যদি ট্যাক্স দেয় 30%, তাহলে হয়তো 5 টাকা বা 6 টাকা লাভ করলো। আর আরেকটা গোষ্ঠী জন্ম হয়েছে বাংলাদেশে, যেটাকে আমি বলি, যেটা ইংরেজিতে বলে র্যান্ট সিকার্স, যারা সম্পদ সৃষ্টি করে না কিন্তু সম্পদ অর্জন করে। কিভাবে? এরা দেশের সম্পদকে লুণ্ঠনের মাধ্যমে। এই আপনি দেখবেন যে এই গত 10 বছর বা 12 বছরে একটা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে যারা ব্যাংকগুলোকে কন্ট্রোল করছে, একটা গোষ্ঠী যারা বিদ্যুৎ সেক্টরকে কন্ট্রোল করছে, একটা গোষ্ঠী যারা দেখবেন সেতু ভবনে ওদেরকে ছাড়া কাউকে ঢুকতে পারবেন না। স্বাস্থ্য দপ্তরে যান, সেখানে ওই কয়েকজন ছাড়া কাউকে আপনি ঢুকতে দেখবেন না। তো তারা ইচ্ছাকৃতভাবে যেই সেবা জনগণ পাওয়ার কথা, এই প্রতিষ্ঠানগুলো জনগণের সেবার পরিবর্তে এই স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্য কাজ করছে, জি। যার ফলে এই 1 টাকার জিনিস 1.5 টাকা কিনছে। আপনার শুনুন না যে বালিশ একটা কিনছে 300 টাকায় বলে, তারপরে এরকম বালিশ কাণ্ড, ছাগল কাণ্ড, কত কাণ্ড বাংলাদেশে হচ্ছিল। তো এখন যেটা হচ্ছে বাংলাদেশে এমন একটা গোষ্ঠী তৈরি হয়েছে, প্রথমে রাজনীতিবিদ বলতে ভাই ওই অপোজিশন দলের কথা বলতেছি না, শাসক দলের রাজনীতিবিদেরা জি। যারা সংসদ সদস্য হয়েছে, তারা তাদের তাদের মিত্রদের সাথে যে গোষ্ঠী তারা নিজেরা সৃষ্টি করছে। এখন যখন দেখছে যে ভাই এই 3 গোষ্ঠী এত টাকা লুট করতেছে, তার সাথে যারা প্রতিষ্ঠানগুলো কন্ট্রোল করে, যেমন একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ডাইরেক্টর জেনারেল, ওনারা দেখলো যে ভাই এরা এত চুরি করতেছে, তো আমি একা না খাই কি লাভ, তো উনিও ওদের দলের সদস্য হয়ে গেছে। তো সরকারি কর্মকর্তা টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। শাসক দলের যারা রাজনীতি করে, মন্ত্রী, সংসদ সদস্য, তাদের বন্ধুবান্ধব, মিত্র, সেই সাথে এই স্বার্থান্বেষী গোষ্ঠী, তাদের সাথে একত্র হয়েছে প্রতিষ্ঠানগুলোর প্রধান। এটি ব্যবসা বাণিজ্যের উপর কিরকম প্রভাব ফেলছে? বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যে আমরা অস্থিতিশীল পরিস্থিতি আসলে দেখি। ওই যে আপনি বললাম 2 ভাগে ভাগ হয়েছে এখন, একটা হলো সম্পদ সৃষ্টিকারী, আর একটা হলো সম্পদ অর্জনকারী। যারা সম্পদ অর্জন সৃষ্টি করে নাই কিন্তু অডেল সম্পদ অর্জন করছে গত 15 বছরে। এখন যখনই আপনি এইভাবে সম্পদ অর্জন করেন, সেটা তো অবৈধ সম্পদ, এটা আপনি কোনো ট্যাক্স দেন না, সে একদিক দিয়ে সরকারের রাজস্ব কমে যায়। 2 নাম্বার, এই টাকা তো আপনাকে প্রোটেকশন দিতে হবে, তো এটাকে বিদেশে পাঠায় দেয়। সো একদিক দিয়ে ট্যাক্স পায় না সরকার, আরেক দিক দিয়ে এটাকে বিদেশে চলে যায়, যার ফলে মুদ্রা পাচার এবং রাজস্ব আয় কম, এই দুটো মিলে আসল ব্যবসায়ী যারা ছিল তারা কিন্তু খুব বিপদে ছিল গত বেশ কয়েক বছর। আর যারা এই স্বার্থান্বেষী গোষ্ঠীর সদস্য ছিল তারা সরকারের সাথে থাকবেই, বিকজ সরকারে হইল ওদের মূলধন, লুণ্ঠন করার রাস্তা হলো সরকারি বিভিন্ন টেন্ডার। সো সেজন্য যদি আপনি বলেন যে প্রকৃত ব্যবসায়ী যারা, তারা কিন্তু ওই যে যার কথা আপনি বলতেছেন ওরা না, একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর সৃষ্টি হয়েছে, যারা ব্যাংক লুট করছে, সরকারের সম্পদ লুট করছে এবং তারা বিরাট বড় লোক। প্রকৃত ব্যবসায়ীরা কি এর মাধ্যমে ক্ষতির সম্মুখীন হচ্ছেন? অবশ্যই। এখন প্রকৃত ব্যবসায়ী তারা ব্যাংকে টাকা পাচ্ছে না, ব্যাংক তো লুট করে নিয়ে গেছে অল্প কয়েকজন লোক, হয় 500 লোক, 1000 লোক। প্রতিটি ব্যাংকে যদি আপনার যান, বড় বড় আপনার যাদেরকে লোন দেওয়া হয়েছে
সে 100 কোটি টাকার উপরে, ম্যাক্সিমাম 50 জন, বাট 100 কোটি টাকা থেকে 3,000 4,000 টাকা পর্যন্ত আছে, আবার কিছু কিছু আছে 10,000 কোটি। সো এখন ওই যে লুট করছে ব্যাংকগুলা, এখন তো সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এলসি করতে পারছে না, ব্যাংক থেকে ঋণ পাচ্ছে না, ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছে না, তো তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি। আর একই সাথে এটা কিন্তু প্রত্যক্ষভাবে বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা করছে। যেই কেন্দ্রীয় ব্যাংক দেশে কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংকগুলোকে রেগুলেট করার কথা, তাদের সহযোগিতায় এবং তাদের সহায়তায়, তাদের গোচরে এই লুণ্ঠন করা হয়েছে। সংস্কার তো এক জায়গায় করলে হবে না। আরেকটা জিনিস হলো সংস্কার হলো চলমান প্রক্রিয়া। জি। যেমন মনে করেন আমরা আমাদের যে এই যে রাজনৈতিক দলগুলো যাদের যে জেলা কমিটিগুলো গঠন করে, উপজেলা কমিটি গঠন করে, একটা ভাঙতেছে একটা গড়তেছে, এটা হলো চলমান প্রক্রিয়া। সংস্কারও তাই, বিকজ এখনকার যে প্রজন্ম, মনে করেন আমার ছেলের বয়স 40, আমার হলো 75 মনে করেন, তো এখন 40 বছর বয়স্ক, ওরা প্রযুক্তির দিক থেকে আমাদের থেকে উন্নত, ওদের জ্ঞান বিচার বুদ্ধি আমাদের থেকে উন্নত। সো তাদের নতুন প্রজন্মের চিন্তাধারা আমাদের সাথে মিলবে না। অতএব প্রতিটি প্রজন্মই আপনাকে সংস্কার চালিয়ে যেতে হবে, যাতে করে যে নতুন চিন্তাধারা, যে নতুন প্রযুক্তি সমাজে আসছে, সেগুলির মাধ্যমে দেশে উৎপাদনশীলতা বাড়ানো, সমাজকে আরও উন্নত করা, জীবনমান উন্নয়ন করা, সেটা আমার চিন্তার সাথে মিলবে না। অতএব এই সংস্কার যেটা আমরা বলতেছি, সেই সংস্কার প্রতিনিয়ত এই যে চলমান ইস্যু, এটা আজকে করবেন আর 10 বছর কিছুই করবেন না, আর আরেক 10 বছর আপনি এই বিভিন্ন বিধিবিধান চালু করে ওটাকে আবার পিছন থেকে নিয়ে যাবেন, যেটা গত 15 বছরে হয়েছে, সেটা তো হবে না। অতএব সংস্কার চলমান প্রক্রিয়া, সবসময় সংস্কার করতে হবে, যাতে করে নতুন প্রজন্ম যে চিন্তাধারা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়, তাদের উন্নয়নের জন্য যেদিকে যেতে চায়, তারা যেন বাধাগ্রস্ত না হয়।